চব্বিশে জুলাইতে যে গ্রাফিতিগুলো আমরা এখন অবধি বিভিন্ন দেয়ালে দেখতে পাই, এগুলো আসলে আমাদেরই প্রতিবাদের ভাষা। এই গ্রাফিতি দিয়ে আমরা নিজেদের ভাবনা প্রকাশের বিষয়গুলো অনেক আগে থেকেই দেখে আসছি। প্রাচীন রোম, গ্রিস, এমনকি মিশরের দেয়ালেও আমরা গ্রাফিতিগুলোর কথা শুনে এসেছি। চব্বিশের এই আন্দোলনে ভাষা এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলোই আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এই গ্রাফিতি শুরু করেছিলাম। আমি ব্যক্তিগতভাবেও এই গ্রাফিতির সাথে জড়িত ছিলাম জুলাইয়ের সময়ে। আমার করা যে গ্রাফিতিটি ছিল সেটি হলো এই একটি গাছ, যেখানে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ, যেখানে পাতাগুলো প্রতিটি কমিউনিটিকে বোঝায়। তেমনি আমরা প্রতিটি কমিউনিটি মিলে বাংলাদেশকে তুলে ধরি। চব্বিশের আন্দোলনে আমরা তো এটাই চেয়েছিলাম যে সবাই মিলে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ব। এই গ্রাফিতিটির মতোই একটি গাছের পাতা হয়ে থাকবো, যেখানে কোনো পাতা ছেঁড়া যাবে না, কোনো জাতিকে বাদ দেওয়া যাবে না। তাই সামনের দিনগুলোতে যখন যে দল বা যে সরকারি গঠন করুক না কেন, তাদের ইস্তেহারে এমনকি প্রতিজ্ঞায় আমরা এটাই দেখতে চাই যে এই গাছের পাতাকে ছিঁড়ে না ফেলার অঙ্গীকার করে। কারণ জুলাই আন্দোলনের দেয়ালে আমরা বলেছিলাম যে আমাদের একটাই পরিচয়, আমরা হলো বাংলাদেশি। গ্রাম থেকে সরে ছুটে আসা মানুষের সাহস, রক্ত দিতে আসা হিজড়া কমিউনিটি থেকে সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ধর্ম কর্মকে ভেদ করে এক ছিল এই মূলত জুলাইয়ের আন্দোলন। আমরা তখন কেউ ভাবিনি যে আসলে তখনকার সময়ে কে শিক্ষার্থী, কে হকার, কে বস্তির ছেলে, কিংবা কে বাঙালি অথবা আদিবাসী। আমরা সে চেতনাকে লালন করে, সে স্বপ্নকে ধারণ করে জুলাইয়ের গ্রাফিতি এঁকেছিলাম যে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সংস্কৃতি বান্ধব বাংলাদেশ চাই। কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলনের পরে স্বাধীন বাংলাদেশে বাউলের জায়গা নেই। আমরা এও দেখেছি স্বাধীনতাকামী কিংবা সংগ্রামী যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলোকে আমরা উপেক্ষা করেছি। এবং জুলাইয়ের আন্দোলনের সময় আদিবাসীরা আশা করেছিল তাদের রাষ্ট্র, তাদের ভূমি এবং অধিকার লড়াইয়ে একটি ইতিবাচক ধারণ তৈরি করবে। কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলনের পরে এই স্বাধীন বাংলাদেশে আদিবাসীদের ভূমি, অধিকার এবং তাদের যে জমি কেড়ে নেওয়া হয়েছে। আমরা জুলাইয়ের গ্রাফিতিতে এগেছিলাম, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের আন্দোলনের পরে আমাদের অনেকগুলো জাতি বিভক্ত হয়ে গেছে। দুটি জাতি বিভক্ত যদি বলি, যে একটি শোষক শ্রেণী এবং শোষিত শ্রেণী। আমরা সবসময় ভুলে যাই আবু সাঈদের কথা, আমরা ভুলে যাই পাহাড়ের কল্পনা চাকমার কথা, যারা বাংলাদেশের নিপীড়িত মানুষের কথা, অধিকারের লড়াইয়ে তাদের জীবন উৎসর্গ করেছিল। বাংলাদেশের সরকার গঠনে, রাষ্ট্র ব্যবস্থায় যে দলে আসুক না কেন, তাদের ইশতেহারে যেন এমন কিছু আইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম থাকে যেখানে আদিবাসী ভাই বোনেরা তাদের ভাষার কারণে তাচ্ছিল্যের শিকার হতে হবে না। কারণ আমরা জুলাইয়ের গ্রাফিতিতে লিখেছিলাম, সমতল থেকে পাহাড়, এবারে মুক্তি সবার। এই পৃথিবী কি শুধু মানুষের? না, জুলাই দেয়ালের গ্রাফিতি বলে এই পৃথিবী আমাদের সকল প্রাণীর। তাই তো আমরা এমন গ্রাফিতি এঁকেছি যেখানে লেখা আছে, প্রাণবিক হয়ে উঠুক আমাদের নগর। এই গ্রাফিতি কথা বলে যে জুলাই আন্দোলন আমাদের পাশাপাশি অবলা প্রাণীদের। গ্রাফিতিতে আছে শুধু রং না, আছে প্রতিবাদ, আছে আশা। আজ সেখানেই প্রশ্ন ওঠে, প্রাণীরা কি নিরাপদ? কিছুদিন আগেই একটি বাড়ির ভেতর থেকে শত শত কচ্ছপ উদ্ধার করা হয়, রাখা হয়েছিল পাচারের জন্য। ওদের কান্না কি আমরা শুনতে পেয়েছি? ওরা প্রতিদিন বাঁচার জন্য লড়াই করছিল। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে কয়েকটা কুকুরের ছানাকে বস্তায় ভরে পানিতে ফেলা হয়। এটা কি আমাদের নির্মমতা, না আমাদের বিবেকের মৃত্যু? রাস্তায় আমরা যখন বের হই, আমরা অনেক অবলা প্রাণীর নির্যাতন করি। এই নির্যাতন শহর থেকে গ্রামে কোথায় নেই। আমরা অনেক বড় বড় কথা বলি, সভ্যতা, মানবতা, উন্নয়ন। এই সভ্যতায় রাস্তায় আমরা যখন বের হই, একটি আহত কুকুর যখন পড়ে থাকে, আমরা কয়জন দাঁড়াই? যদি একটু দাঁড়ানো যেত তাহলে আমরা দেখতে পেতাম একটি কুকুরের চোখে ভয়, ওর শরীরে যন্ত্রণা, আর আমাদের দিকে তাকানো এক ফোঁটা ভরসা। মানুষ এবং এই নির্বাক প্রাণীর মধ্যে বৈষম্যটা হচ্ছে সবচেয়ে গভীর বৈষম্য। তাই আজ আমি
সকল রাজনৈতিক দলের ইশতেহারে চাই সকল প্রাণীর সুরক্ষা অধিকার সম্পর্কে সচেতনামূলক কর্মসূচি বৃদ্ধি করা হোক এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বিধান এবং বাস্তবায়ন করা হোক। কারণ আমরা জানি এবং মানি অ্যানিমাল লাইফস ম্যাটার। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা 24শে জুলাই দেখেছি। এই আন্দোলনে সাহস জুগিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তাই আমরা এঁকেছি বিভিন্ন ধরনের গ্রাফিতি। আমরা যদি এই গ্রাফিতির দিকে তাকাই, আমরা দেখি বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা। আমরা এই গ্রাফিতির দ্বারা আসলে ফুটিয়ে তুলতে চেয়েছি আমাদের মুক্তিযোদ্ধা নারীদের ইতিহাস এবং তাদেরকে আমরা এর মাধ্যমে স্মরণ করছি। যদিও আমরা সবাই মিলে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, আন্দোলনের পরে পদে পদে আমরা দেখি নানান ধরনের বৈষম্য। আমরা যদি বৈষম্যর কথা বলি, প্রথমেই আসলে বৈষম্যটা শুরু হয় পরিবার থেকে। আমাদের সমাজে এখনও এমন অনেক পরিবার আছে যেখানে ছেলেদের পড়াশোনাটাকে তুলনামূলকভাবে মেয়েদের পড়াশোনা থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর কারণ কি? এর কারণ হলো তারা ভাবে যে ছেলেরা রোজগার করে একটা সময় পর পরিবারে হাল ধরবে, বাট মেয়েদের ক্ষেত্রে চিত্রটা একদমই ভিন্ন। আবার ধরেন আমরা যদি এরকম দেখি যে বিভিন্ন ওয়ার্ক প্লেসে অনেক সময় অনেক স্কিলফুল বা অনেক কোয়ালিফাইড অনেক উইমেন থাকে, বাট তারা আসলে সেই যোগ্যতা অনুযায়ী চাকরিটা পায় না, বা পেলেও হচ্ছে তাদের ক্ষেত্রে বেতন কম পাচ্ছে। কিন্তু অনেক সময় এই সুযোগটা পেলেও আবার দেখা যায় এটা নিয়ে অনেক ধরনের গুঞ্জন উঠে, বা এটা আসলে বাজেভাবে একটু বাঁকাভাবে দেখা হয়। এটা একটা ভিন্ন চিত্র। আবার আমরা আসলে আমাদের যদি একদম ঘরের কথা বলি, আমাদের ফ্যামিলিতে মায়েরা বা আমাদের মেয়েরা অনেক ধরনের কাজ করে, কিন্তু এটার যে আসলে স্বীকৃতিটা এটা আসলে হয় না। এটাকে আমরা আসলে বলতে পারি আনপেইড কেয়ার ওয়ার্ক। এ তো গেল নারীর প্রতি বৈষম্য। এছাড়াও পুরুষরাও বিভিন্ন ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষে অনেক বৈষম্য শিকার হয়। আমরা যদি তাকাই অন্যান্য লিঙ্গের যারা আছে তাদের অবস্থা তো আরও নাজুক। তো এই যে এত বৈষম্য, আমাদের এই বৈষম্যগুলোকে সমাধান করতে বা এই বৈষম্যগুলোকে কিভাবে ওভারকাম করতে পারি, এজন্য আমরা আসলে কি চাই, আমাদের ইশতেহার কি হওয়া উচিত? আমরা চাই আগামীতে যারা সরকার গঠন করবে বা দায়িত্বে থাকবে তারা যেন সকল লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে একটি সেফ ওয়ার্কপ্লেস এবং সমতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলে। এই ইশতেহারের মাধ্যমে যেটি হবে, সমাজ থেকে বৈষম্য দূর হবে, এবং সমাজ থেকে বৈষম্য দূর হলে আমরা সবাই একসাথে কাজ করতে পারবো, যেটি আমরা 2024-এর জুলাইয়ের গ্রাফিতিতে বলে রেখেছিলাম, উই ক্যান ডু গ্রেট থিংস টুগেদার। 2024-এর বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সকল প্রকার বৈষম্য দূর করা। আমার পিছনে যে দেয়াল চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 2024-এর গণ অভ্যুত্থানের পর আমাদের ছাত্রদের হাতে আঁকা। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? নারী পুরুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, পাহাড়ি সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতি সহ একটি শিশু যে কিনা সুবিধা বঞ্চিত, তার গায়ের রংটিও ভিন্ন। তারা সবাই একসাথে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমরা তো এমনই একটি দেশ চেয়েছিলাম। এই ছবিটির মাধ্যমে আমরা বুঝাইতে চেয়েছিলাম যে আমরা ভিন্ন হতে পারি কিন্তু বিভক্ত নই। আমরা চেয়েছিলাম এমন একটি দেশ যেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ মিলে আমাদের দেশটিকে একটি উন্নয়নশীল ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলব। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা যে আশা ও চিন্তা নিয়ে এই চিত্রগুলো অঙ্কন করেছিলাম তা এখনও পূরণ হয়নি। বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা, গির্জায় ভাঙচুর, বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের মতো ঘটনা এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। আর এই ডিজিটাল যুগে বেশিরভাগ দাঙ্গাগুলোই সৃষ্টি হয় অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত গুজব থেকে। এই ভাঙচুর, অগ্নিসংযোগ দেখলে কি আমাদের বিবেকে নাড়া দেয় না? দাঙ্গা কি কখনো সমাধান বয়ে আনতে পারে? তাই আসুন, সহিংসতা নয়, সমাধান আনি আইনের পথে, ন্যায় বিচারের মাধ্যমে। ধর্মীয় বৈষম্য দূরীকরণের নানান উপায় ও পন্থা রয়েছে, কিন্তু বর্তমানের আধুনিক যুগে যেহেতু বেশিরভাগ দাঙ্গাগুলো সৃষ্টি হয় অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হওয়া গুজব থেকে, তাই আমি বলতে চাই আগামীতে যারা সমগ্র জাতি ও দেশের দায়িত্ব গ্রহণ করে সরকার গঠন করবে, তারা যেন অবশ্যই তাদের ইশতেহারে ধর্মীয় বৈষম্য দূরীকরণে নানান আইন
প্রণয়ন ও বাস্তবায়ন করেন। স্পেশালি আমি চাই ধর্মীয় বৈষম্য দূরীকরণে ডিজিটাল সাইবার মনিটরিং সেল সক্রিয় করা হোক এবং ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হোক। আসুন সবাই মিলে বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলি। এই যে আমার পেছনে দেয়ালটি দেখছেন এবং সারা বাংলাদেশে আপনারা দেয়ালে দেয়ালে যেসব রং বেরঙের ছবি দেখেন, এসব কি আসলেই শুধুই শিল্প? না, এসব আমাদের কষ্টের কথা বলে, এসব আমাদের অর্থনৈতিক বৈষম্যের কথা বলে। 24 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও আমরা এখনও দেখতে পাই যে আমাদের মাঝে সেই পরিবর্তনটুকু আসেনি। আপনারা যদি একটু পেছনে তাকান, আমরা এখানে বৈষম্যের ঠাঁই নাই দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সাম্যের গান গাওয়ার কথা। এই সব কিছুর ভিড়েও আমরা এখনও যদি দেখতে পাই এই দেয়ালগুলোর আশেপাশেই নিয়ম প্রতিনিয়ত ভঙ্গ হচ্ছে, আমরা প্রতিনিয়ত অনিয়ম বৈষম্যের বেড়াজালে আক্রান্ত। একটু ভেবে দেখুন তো, কখনো কি চিন্তা করেছেন দেশের 58.5% সম্পদ শুধুমাত্র 10% মানুষের হাতে বন্দী, আর বাকি 50% মানুষ ব্যবহার করে শুধুমাত্র 4.8% সম্পদ। ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, আপনারা নিজেদের সাথেও বুঝতে পারবেন যে গরুটা আমার, কিন্তু গরুর দুধ খায় পাশের বাড়ির অন্য মানুষ। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা সবসময় দেখেন যে কর্মসংস্থানের জন্য আমাকে যেতে হয় ঢাকায়। কর্মসংস্থানের জন্য ঢাকায় গেলাম আমরা, কিন্তু বগুড়ার, পঞ্চগড়ের, ঠাকুরগাঁর সেই ব্যক্তিকে ঢাকার মতন প্রতিযোগিতাপূর্ণ একটি জায়গায় যাওয়ার মতন যোগ্য কি আমরা আসলে করে তুলতে পারছি? ভেবে দেখবেন আপনারা। আপনারা আরেকটু যদি লক্ষ্য করেন নীলফামারীর ওই কৃষকটার কথা, যে তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, কিন্তু ঠিক একইভাবে আমরা যখন ঢাকায় আসি তখন দোকানির কাছ থেকে আমাকে শুনতে হয়, মামা জিনিসের দাম বেশি, গোলমরিচটা ফরেন থেকে আনছি তো। এখন সব কিছু গিয়ে দাঁড়াচ্ছে কেন আমরা এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছি কারণ আমাদের অর্থনীতি আসলে ভিআইপি অর্থনীতি। আমাদের এই অর্থনীতি স্বজনপ্রীতি এবং দলীয় পৃষ্ঠপোষকতার উপরে কাজ করে। আপনারা যদি আরেকটু লক্ষ্য করে দেখেন, আপনারাও মিল খুঁজে পাবেন। বাজেট, লোন অথবা সরকারি চাকরি, সব কিছুতেই একটাই প্রশ্ন, আপনি কার লোক? এসএমই উদ্যোক্তারা লোন পাওয়ার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘোরে, অপরদিকে আমরা দেখতে পাই বিশেষ শ্রেণীর মানুষ যাদের জন্য বলা হয় মাফ করেন ভাই, ঋণ খেলাপি। শিক্ষা শ্রমবাজারের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখব শিক্ষা এবং শ্রমবাজার সিস্টেমটা এমনভাবে তৈরি করা যেখানে ধনী সবসময় ধনী হতে থাকে, গরিব সবসময় গরিব হতে থাকে। এরকম বৈষম্যপূর্ণ একটা বাজারে, এরকম বৈষম্যপূর্ণ একটা সমাজে যখন আমরা তাকাই, তখন অসহায়দের কথা আসলে কারা শুনবে? ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠন এরা রাজনীতির কাঠের পুতুল। সামনে যে দলই সরকারে আসুক না কেন, তারা নিশ্চিত করবে যে আমরা যেন আমাদের সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারি। এজন্য আমরা কি করব? এজন্য প্রথমত আমরা দেখব যে ধনীরা তাদের কর যেন হ্রাস না করতে পারে, সেই দিকে যেন সরকার খেয়াল রাখে। এই সম্পূর্ণ প্রক্রিয়া যেন ডিজিটালাইজেশন হয় এবং পরোক্ষ করের হার যেন কমিয়ে ফেলা হয়, যাতে করে আমাদের সাধারণ মানুষ স্বস্তি পায়। দ্বিতীয়ত, ভাতা, অনুদান, সরকারি সহায়তা সব কিছুর আমরা ডিজিটালাইজেশন চাই, যাতে করে কোথাও মামা অথবা চাচার প্রভাব বিস্তার না করে। দুর্নীতি শুধুমাত্র নৈতিক সমস্যা নয়, দুর্নীতি একটা পুরো সিস্টেমকে নষ্ট করে দেয়। দুর্নীতি একটা বৈষম্যের ইঞ্জিন। আমরা চাই দুদক এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলো তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাক, তারা সবসময় রাজনীতির বাইরে থাকুক। আমরা চাই যুবক, নারী, লিঙ্গভেদে সবাই যেন একসাথে কাজ করার সুযোগ পায়, সেই রকম একটি সমাজ। আমরা চাই পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা যেন তাদের রাজনৈতিক ইশতেহারে এই কথাগুলো রাখে। আমরা চাই গ্রাম ও শহরের পার্থক্য কমে আসুক। আমরা চাই অঞ্চলভিত্তিক বরাদ্দ বৃদ্ধি পাক এবং উদ্যোক্তাদের সুন্দর কাঠামোর আওতায় নিয়ে আসুক। আমরা চাই দেয়ালের গ্রাফিতিগুলো শুধুমাত্র দেয়ালেই সীমাবদ্ধ না থাকুক, সেগুলো উঠে আসুক ইশতেহারে, সেগুলো হয়ে উঠুক অর্থনৈতিক সমতার প্রতিশ্রুতি। গোটা একটা আন্দোলন হয়ে গেল ছাত্রদের হাত ধরে, তবে এবারই প্রথম না,
হোক ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ, আমাদের আলোকিত ইতিহাসের সব গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছিল ছাত্ররা। তবে কি এই ছাত্ররা বৈষম্যের বাইরে? না, ধনী গরিব, উঁচু নিচু, সমতল পাহাড় সব জায়গাতেই রয়েছে এই বৈষম্য। আমরা যদি শহর এবং গ্রামের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাই শহরের পাকা ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ কত কিছু। অন্যদিকে গ্রামের জনজীর্ণ ভবন, শিক্ষক সংকট, প্রযুক্তি, ইন্টারনেট ও পরিবহন নিরাপত্তার অভাব রয়ে গেছে। দুর্যোগপ্রবণ সময়ে উপকূল বা চর এলাকায় দিনের পর দিন, মাসের পর মাস শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকছে। আবার সমতল থেকে যখন পাহাড়ে যাই তখন দুই শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই বিশাল পার্থক্য। সমতলে মাতৃভাষায় বাংলায় কারিকুলাম থাকলেও পাহাড়ে তার সুযোগ নেই। কোনো কোনো পাহাড়ের স্কুলে মাতৃভাষায় পাঠদান থাকলেও রয়েছে শিক্ষক সংকট। এজন্য এলাকাভেদে কারিকুলাম, বাজেট, অবকাঠামো সহ সব কিছুই পরিবর্তন করা দরকার। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি আবার ফিরে আসি তখন বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা শিক্ষা, ক্যাডেট কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের মান, সুযোগ, ব্যয়, কারিকুলাম ও দক্ষতা গঠনে রয়েছে বিশাল পার্থক্য। আমরা যদি জুলাইয়ের গ্রাফিতিতে তাকাই তাহলে ইকুয়ালিটি বা সমতার কথা বলছি আমরা, কিন্তু এই সমতা কতটুকু নিশ্চিত করতে পেরেছি? যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু বার্ষিক বরাদ্দ থাকে 2.5 লক্ষ টাকা, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বরাদ্দ থাকে মাত্র 790 টাকা। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের শ্রম সচিব বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় হলো বেকার তৈরির সবচেয়ে বড় কারখানা। এই বেকার তৈরির কারখানাকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায় তার জন্য জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, সমতার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গ্রাফিতি শুধু রং তুলিতে আঁকা কোনো ছবি নয়। গ্রাফিতি হলো দেয়ালের গল্প, জনমানুষের গল্প। যখন জনমানুষ নিজের মুখে অনেক গল্প, অনেক কথা তুলে ধরতে পারে না, তখন আসলে সেই গল্পগুলো তুলে ধরার দায়িত্ব নেয় দেয়াল। যুগ যুগ ধরে আসলে গ্রাফিতিগুলো ব্যবহারই হয় জনমানুষের গল্পকে তুলে ধরার জন্য। 2024-এর যে গণ অভ্যুত্থানটা আমরা দেখি, সেখানেও আমরা দেখেছি এই গ্রাফিতিগুলো জনমানুষের গল্প তুলে ধরেছে। আমার পিছনে যতগুলো গ্রাফিতি দেখছেন, প্রতিটি গ্রাফিতির একটি নিজস্ব করে গল্প আছে। জুলাইকালীন সময়ে এই গ্রাফিতিগুলো হয়ে উঠেছিল প্রতিবাদের জীবন্ত ভাষা, এবং জুলাই পরবর্তী সময়ে গ্রাফিতিগুলো আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। নতুন বাংলাদেশ বলতে আমরা বাংলাদেশ 2.0-কে বলছি। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো বৈষম্য থাকবে না। ধনী গরিব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে, সমান ক্ষমতা পাবে। যেখানে এমন একটি বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি যেখানে প্রতিটা শব্দ মূল্যবান, প্রতিটা পরিচয় মূল্যবান এবং প্রতিটা কণ্ঠ গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে পাহাড় থেকে সমতল, শিক্ষক থেকে ছাত্র, চাষি থেকে ডাক্তার, এমনকি কোনো একটি কারখানার শ্রমিক থেকে গবেষক, সবার সমান সম্ভাবনা রয়েছে, সবার সমান ক্ষমতা রয়েছে। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে এই গ্রাফিতিটার মতোই একটি রিক্সা চালকের সন্তানও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। আমরা এমন একটি দেশেরই স্বপ্ন দেখি। আমার দাবি হলো পরবর্তীতে দেশ পরিচালনায় যে দলই ক্ষমতায় আসুক, তাদের ইশতেহার যেন আমাদেরকে কথা দেয় যে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো যেখানে ক্ষমতা সবার, সুযোগ সবার এবং ভবিষ্যৎ সবার। এখন চলুন আমার সবচেয়ে পছন্দের একটি গ্রাফিতি আপনাদেরকে দেখাই। আমরা আবার ফিনিক্স হব। কি দারুণ একটি কথা, তাই না? ফিনিক্স আসলে একটি রূপকথার পাখি যে নিজের জ্বলন্ত দেহ থেকে আবার পুনর্জন্ম লাভ করে। এটা আমাদেরকে বোঝায় আমরা যতবারই যত ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই, যতবারই মুখ থুবড়ে পড়ে যাই, আমরা আবার উঠে দাঁড়াতে পারি, আমরা আবার নতুন করে শুরু করতে পারি। ফিনিক্স আসলে আশা, সাহস ও পুনর্জন্মের প্রতীক। আমার বিশ্বাস নতুন বাংলাদেশের স্বপ্নটা পূরণ হবে আমাদের হাত ধরেই। আমরা আবার স্বপ্ন দেখব, আমরা আবার আশা রাখবো, আমরা আবার উঠে দাঁড়াবো, আমরা আবার ফিনিক্স হব। জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতিগুলো শুধু দেয়ালে আঁকা ছবি নয়, এগুলো গণ অভ্যুত্থানের প্রতিবাদ, আশা এবং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার জীবন্ত দলিল। এই গ্রাফিতিগুলো স্পষ্টভাবে বলে সেই সময়ে মানুষ কি দেখেছেন, কি অনুভব করেছেন এবং কোন পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। আমরা আজও সেই গ্রাফিতিগুলো দেখে পুনরুজ্জীবিত হই এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে বৈষম্যহীনভাবে সবাই বসবাস করবে। তবে দুঃখজনক হলেও সত্যি, এই গ্রাফিতিগুলো অনেকাংশেই কমে যাচ্ছে। কোনো স্থানে
বা বিভিন্ন জায়গায় এই গ্রাফিতিগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যানার, বিজ্ঞাপন, পোস্টার এবং স্টিকার দিয়ে। এর পিছনে অবশ্য অনেক কারণও দায়ী। প্রথমত আমাদের যত্নের অভাব, অনেকেই হয়তো সচেতনতার অভাবে বা অনিচ্ছাকৃতভাবে এগুলো সংরক্ষণ করছেন না। আর দ্বিতীয়ত গ্রাফিতিগুলোর বিষয়বস্তু এবং বার্তা অনেকের সাথে একমত হতে পারেন না, তাই তার ফলে তারা আমাদের গ্রাফিতিগুলো অনেক সময় মুছে ফেলে এবং সেই গ্রাফিতির জায়গায় অন্য গ্রাফিতি বা চিত্রকর্ম তৈরি করে। এই গ্রাফিতি বা চিত্রকর্ম তৈরি করার জায়গাটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখছি, কিন্তু একটা গ্রাফিতি বা চিত্রকর্ম মুছিয়ে ফেলে আর একটা চিত্রকর্ম দেওয়া কখনোই উচিত না। বরং এই চিত্রকর্ম বা গ্রাফিতির পাশে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায় নতুন করে চিত্রকর্ম যদি আঁকা হয়, তাহলে আমরা একই সাথে ভিন্নতা দেখতে পারবো, সহনশীলতা দেখতে পারবো এবং এই বাংলাদেশে যে আমরা একটা ইতিবাচক দিক প্র্যাকটিস করতেছি এটা আমাদের ফুটে উঠবে। কারণ আমরা জুলাই আন্দোলনের সময়ই দেখেছিলাম যে আমরা সবাই মিলে বাংলাদেশ, আসলে আমরা এই সবাই মিলে বাংলাদেশটাকেই প্রমোট করব। তবে বিভিন্ন কারণে গ্রাফিতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই গ্রাফিতিগুলোকে হারাতে চাই না। আমরা চাই বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই গ্রাফিতিগুলোকে সংরক্ষণ করা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই গ্রাফিতিগুলোর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বার্তা সম্পর্কে জানতে পারে। এবং পরিশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এই গ্রাফিতিগুলোর মাধ্যমে সাধারণ শিক্ষার্থী এবং জনমানুষ যে কথাগুলো বোঝাতে চেয়েছেন, প্রত্যেক রাজনৈতিক দলের উচিত তা সেই কথাগুলো বোঝে, সেই গ্রাফিতির ভাষা বোঝে তাদের ইশতেহারে এই কথাগুলোর প্রতিফলন ঘটানো। এবং পাশাপাশি যারা রাষ্ট্রের নীতি প্রণেতা আছে তাদেরও উচিত এই গ্রাফিতিগুলোর মাধ্যমে দিক নির্দেশনা খোঁজা, যাতে রাষ্ট্র সংস্কার এবং নীতি গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। পরিশেষে যেহেতু আমাদের এই গ্রাফিতিগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চাই সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই গ্রাফিতিগুলোর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং বার্তাগুলো জানতে পারে।